হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি নিয়ে এসেছি দি হাউসমেড বাই ফ্রেডা ম্যাকফার্ডেন। তো এই বইটার যে আরেকটা পার্ট রয়েছে সেটা আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা ওটা দেখে নিও। আর এটাও, এই বইটার বুক সামারি আর রিভিউ বলার আগে আমি কয়েকটা কথা ক্লিয়ারলি তোমাদেরকে বলতে চাই। এর যে আরেকটা পার্ট আমি পড়েছিলাম, আমি ভেবেছিলাম ওটাই ফার্স্ট পার্ট, বাট এরমটা নয়, এটা হচ্ছে ফার্স্ট পার্ট আর ওটা হচ্ছে সেকেন্ড পার্ট। বাট তাতে কোনো প্রবলেম নেই, এই বইগুলো তোমরা স্ট্যান্ড অ্যালোন হিসাবে পড়তে পারো। আর এই বইতে যে ক্যারেক্টার রয়েছে, একই ক্যারেক্টার যে আগের বইতে ছিল, মিলি নামক মেয়েটি আর এনজো নামক ছেলেটি। তাদের দুজনেরই যে পাস্ট ব্যাকগ্রাউন্ড, তারা দুজনের সাথে কিভাবে পরিচয় ঘটলো, সেটাই হচ্ছে এই বইটার মধ্যে দেয়া রয়েছে। আর এটা আমি তোমাদের ক্লিয়ারলি বলে দিই যে ওই বইটার থেকে এই বইটা টোটালি চিলিং একটা স্টোরি, আর বেশি পরিমাণে সাইকোলজিক্যাল থ্রিলার, ক্রিপি। তো চলো এই বইটার স্টোরি শুরু করা যাক। এই বইটার ট্যাগলাইন হচ্ছে, ফ্রম বিহাইন্ড ক্লোজ ডোরস শি সিজ এভরিথিং। তো এই বইটার স্টোরিতে আমরা ঠিক আগের বইটার মতনই দেখছি, ওপেনিংয়ে একটা বড় ম্যানশনে অ্যাটিকে কিছু একটা ঘটেছে, যেটার জন্য নিচে একজনকে জেরা করা হচ্ছে। পুলিশ বা ডিটেকটিভরা তাকে জেরা করছে, এবং সেই জেরাতে সে মনে মনে আমরা দেখতে পাচ্ছি তার পিওভিতে সে বলছে যে আমার কাছে যখন সময় ছিল, সুযোগ ছিল, আমার পালিয়ে যাওয়া উচিত ছিল, বাট আমি এখন এখানে এই মুহূর্তে ফেসে গিয়ে পস্তাচ্ছি। তো কাট টু দ্য নেক্সট সিন, আমরা দেখতে পাচ্ছি মিলিকে, আগের বইয়ের মিলি। ও সেম, ওর প্রেজেন্ট রেকর্ড রয়েছে, ও ভয় পাচ্ছে একটা জব পাওয়ার জন্য। আর আপাতত ওর নিজের যে গাড়ি, সেই গাড়িতেই থাকে। ও আগেও যে একটা রেস্টুরেন্ট বা বারকাম রেস্টুরেন্টে কাজ করতো, সেখান থেকে ওকে বের করে দেওয়া হয়েছে, সেখানেও ও কিছু একটা ঘটিয়ে বসেছে, যেটা আমরা এই স্টোরি থ্রু জানতে পারবো। এবার ও এখন হাউসমেডের জব খুঁজছে। তো সেই ক্ষেত্রে ওকে যে ইন্টারভিউ নিচ্ছে, নিনা উইনচেস্টার নামে, সে ওকে ওর বিষয়ে বলছে, এবং ইন্টারভিউ দেওয়ার পরে তাকে বলেছে যে সে তাকে কল ব্যাক করবে। তো মিলি তো পুরোপুরি আশা ছেড়েই দিয়েছিল যে ব্যাকগ্রাউন্ড চেক করলে এত বড় লোক, এত বড় ম্যানশন, আমাকে ওরা রাখবে না যখন জানতে পারবে আমার প্রেজেন্ট রেকর্ড রয়েছে। বাট কিছুদিন পরে নিনা উইনচেস্টার যে আছে, সে মিলিকে কল করে এবং তাকে হায়ার করে। এবং এই যে জবটা রয়েছে, এটা হাউসমেডের জব, ওদের জন্য রান্না বান্না করতে হবে, ওদের মেয়েকে দেখতে হবে, প্লাস ওখানে থেকেই কাজগুলো করতে হবে। তো বাড়িটা যেরকম দেখে, সামনে একটা বিশাল বড় লন, বিশাল বড় ম্যানশন, আর বাড়ির ভিতরে এই লনে কাজ করছে এনজো, আগের এনজো। এবার আমার এখানে ফার্স্ট কনফিউজ হয়েছিল, যেহেতু এই বইগুলো স্ট্যান্ড অ্যালোন স্টাইলে লেখা রয়েছে, আমি ভেবেছিলাম যে মেবি ক্যারেক্টারগুলোর নাম একই রাখা হয়েছে, বাট স্টোরিটা ডিফারেন্ট হবে। কিন্তু এটা ওদের প্রিকুয়াল বলতে পারো, ওদের স্টোরিটাই দেখানো হচ্ছে, ওরা কীভাবে একসাথে এলো। তো এনজো এখানে লনে কাজ করে, গার্ডেনিংয়ের কাজ করে যতদূর সম্ভব। এবার যখন ও বাড়িতে ঢুকছে, সেখানে গিয়ে দেখতে পায় যে নিনা রয়েছে, নিনার হাজব্যান্ড অ্যান্ড্রিউ রয়েছে, এবং নিনা ওকে খুব ইগারলি, এনথুজিয়াস্টিকলি ওকে ওয়েলকাম করলো, প্লাস ওকে একটা আইফোন দিল, ওর সমস্ত কিছু আপডেট এতে ও করতে পারবে। আর ওকে নিয়ে গিয়ে ওর রুমটা যখন দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নিনা ওকে অ্যাটিকে নিয়ে যাচ্ছে। অ্যাটিক বলে একটা বিষয় হয় ঘরের উপরে, যেখানে স্টোর রুম হিসাবেই রাখা হয় অ্যাটিকটাকে। তো সেই অ্যাটিকে নিনা মিলিকে নিয়ে যায়, এবং সেখানে গিয়ে ওকে বলে যে এটাই তোমার রুম হবে। এবং ওটা খুলে দেখে যে একদমই ছোট পায়রার খোপড়ির মতো একটা ছোট্ট ঘর, একবারে এক চিলতে ঘর। সেই ঘরে কিচ্ছু নেই, জাস্ট একটা উইন্ডো রয়েছে, সেটাও এইটুকুনি, বাট ওটাও ক্লোজড, একদম সিল্ড করা উইন্ডো। একটা কট মতো জায়গা রয়েছে, যেটাকে টেনেও শুতে পারবে, একটা মিনি ফ্রিজ রয়েছে, একটা কাবার্ড রয়েছে, একটা নীল রঙের বাকেট রয়েছে, আর কিছু নেই। লাগোয়া বাথরুমও আছে। বাট প্রবলেম হচ্ছে, এই ঘরটাকে ও বাইরে থেকে লক করতে পারবে না। এই লকটা, এই বাইরে বলছি, ভেতর থেকে লক করতে পারবে না, এই লকটা বাইরে থেকে, যেটা মিলির একটু সন্দেহজনক লাগছে। কারণ বাইরে থেকে যে কেউ ওকে লক করে দিল, ও তো এখানে পুরোপুরি স্টাক হয়ে যাবে বা আটকে যাবে। তো এটার এতে নিনা ওকে বলে যে যেহেতু এটা আগে অ্যাটিক স্টোর রুম ছিল, তো আমরা এটা বাইরে থেকেই লকের ব্যবস্থা করেছিলাম, পরে হাউসমেট আসবে বলে আমরা এটাকে রুম হিসাবে সাজিয়েছি, প্রবলেম কিছু নেই, তুমি ভেবো না আমরা তোমাকে এখানে আটকে রাখবো, তোমাকে একটা স্পেয়ার কি দিয়ে দেবো। বাট স্পেয়ার কি নিয়েই বা ও কী করবে, কারণ হিসেব মতো তো রুমটা বাইরে দিয়েই লক করা যায়। যাই হোক, ও ভাবলাম যখন কাজবাজ করবো না, তখন আমার রুমটাকে আমি লক করে রাখবো, এরকম কিছু। তো
এরমভাবে কিছুদিন হয়, কাজ করে, এবং প্রথম দিনই ও দেখতে পায় যে যখন ও রান্নাঘরে যাচ্ছে দেখে নিনা রান্নাঘর পুরো তছনছ করছে, কিছু একটাও খুঁজছে। তখন মিলি ওকে গিয়ে বলে যে তুমি কি কিছু খুঁজছো, আমি কিছু খাবার টাবার বানিয়ে দেবো, পার্টিকুলারলি কিছু তোমার মনে আছে? তখন নিনা ফট করে মেজাজ দেখিয়ে বলে যে আমার এখানে কিছু পাইল অফ পেপার ছিল আমার পিটিএ মিটিংয়ের জন্য, সেটা তুমি কোথায় রেখেছো, তুমি কি করছো? তো মিলির এটা মাথায় পুরো একদম আসে যে আমি কিচেনে কেন পেপার নিয়ে কিছু করবো, আর সেকেন্ড কথা ওর যদি এতই ইম্পর্টেন্ট পেপার হয় কিচেনে কেন রাখতে যাবে? আর আমি কিছু ফেলার আগে দুবার দেখেছি, ওতে তো কোনো পেপারস ছিল না। তো ও তো সব টেনে টেনে ফ্রিজের মাল মশলা সমস্ত কিছু ফেলে ঘর একবারে ভাগাড় করে দেয়। তো সেই মুহূর্তে মিলি মানে পুরোপুরি নিজে টেন্সড হয়ে যায়। আর এই মুহূর্তে ওর চেল্লামিলির আওয়াজ শুনে নিনার যে হাজব্যান্ড অ্যান্ড্রু সে আসে দৌড়ে, এবং সে এসে সবটা দেখতে পারে, এবং সে খুব নম্রভাবে ভদ্রভাবে নিনাকে বলে যে তুমি শান্ত হও, কোথাও হয়তো রেখেছো, হয়ে যেতে পারে ভুল, তোমার কম্পিউটারে তো ব্যাকআপ থাকবে, তুমি আরেকবার পাইল অফ পেপারটা বের করে নাও, প্রিন্ট আউট বের করে নাও। বাট তাতেও নিনা রেগে যায় যে সব মিলির দোষ, আমাকে আবার নতুন করে খাটতে হবে। তো মিলি আরেকটা জিনিস নোটিস করো, যখন ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে এসেছিলো তখন বাড়িটা আরেকটু ঠিকঠাক হালাতে ছিল, কিন্তু ও যখন থেকে ঢুকেছে তখন থেকে দেখছে যে বাড়ি একবারে পুরোপুরি ভাগার অবস্থা। আর ও যখন ঢুকছিল এনজো ওকে ওয়ার্নিং দিয়েছিল ওর নেটিভ ল্যাঙ্গুয়েজে ডেঞ্জার বলে, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, এরকম একটা। তো ও ভাবছে হয়তো নিনাকে ও ভয় পায় সেই জন্যই কিছু, বাট তাও ওর মনটা ট্রিক করছে। তো এরপর নিনার যে মেয়ে সিসি বলে তাকেও নিয়েও ওর প্রবলেম হয়, কারণ সিসিলিয়ার ড্রেস আপ স্টাইল সেই পুরোনো দিনকার ভিক্টোরিয়ান ডলদের মতো ফ্রক পরানো, অথচ আজকালকার দিনের বাচ্চারা টি শার্ট পরে, গেঞ্জি পরে, হট প্যান্ট পরে। তো এটা দেখে মিলি ভাবে যে হয়তো নিনা খুবই ওল্ড ফ্যাশন, নিনা নিজেও ইভেন শুধু সাদা পরে, সাদা রঙের উপরে যে কোনো জামা, ওর অন্য কোনো কালার ও আজ অব্দি দেখেনি। তো এরকম চলতে থাকে। সিসিলিয়া একদিন ওকে বলে যে আমার খুব খিদে পেয়েছে, সেই মুহূর্তে নিনা আর অ্যান্ড্রু কেউই ছিল না, মানে নিনা উপরে ছিল আর অ্যান্ড্রু কাজে গেছিলো। তো মিলি কী করে যে ওকে পিনাট বাটার দিয়ে ব্রেড দেয়, এবং সেটা দেখা মাত্র সিসিলিয়া ওইটুকুনি বাচ্চা মেয়ে ওকে বলে তুমি কি আমার প্রাণে মারতে চাইছো, তুমি জানো না আমার পিনাটে অ্যালার্জি, আমি মরে যেতে পারি, বলে ও মা মা করে চিৎকার করে যে নিনা আছে তার কাছে যায়, এবং নিনা ওকে দেখা মাত্র সিসিলিয়াকে বলে তোমাকে আমি বলেছিলাম আমার মেয়ে পিনাট বাটারে অ্যালার্জি, আর তুমি জেনে বুঝে আমার মেয়েকে দিচ্ছ, হ্যাঁ এরম করলে হবে না। তখনও মিলি ভাবে যে ও তো আমাকে একবারও বলেনি যে পিনাট বাটারে অ্যালার্জি, আর যদি একটা বাচ্চার পিনাট বাটারে অ্যালার্জি হয় জানলে বা হয়, তাহলে এত বড় একটা পিনাট বাটারের বয়েম থাকবেই বা কেন, নিনা কেন এরম কথা বলছে, তাহলে বয়েমটা ফেলে দিলেই হয়। যখন ও বলে যে আমি তাহলে পিনাট বাটারের বটলটা ফেলে দেবো, তখন নিনা বলে না না ফেলতে হবে না, রেখে দাও, জাস্ট নেক্সট টাইম থেকে এরম করবে না। তো এরকম সেম চলতে থাকে, এরকম মিসম্যাচ। একদিন নিনা মিলিকে ফোন করে বলে আমার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসো। তো ও স্কুলের নামও ঠিকঠাক বলে না, ভুলভাল নাম বলে। নিনা বলছি মিলি সেখানে যায়, আনতে যায়, এবং সিসিলিয়াকে যখন আনতে যায় সিসিলিয়া পুরো বিরক্ত সহকারে বলে যে আমার মা বলতেই পারে না, আমার আজকে আমার বান্ধবীর মায়ের সাথে আমি ক্যারাটে ক্লাসে যাব। তখন মিলি ওকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করে যে তোমার মা কিন্তু আমাকে ফোন করে বলেছে। আর ও যখন স্কুলটা খুঁজে পাচ্ছিল না তখন ওর মাকে অনেকবার কলও করেছে, বাট নিনা ফোন পিক আপ করেনি। তো যাই হোক, এবার ওর যে বান্ধবীর মা যে ক্যারাটে ক্লাসে নিয়ে যাবে সেও এগিয়ে আসে, এবং যখন মিলি জানায় যে আমাকে মিসেস উইনচেস্টার পাঠিয়েছেন ওনার মেয়েকে নেওয়ার জন্য, তখন সেও বলে যেটা হতে পারে না, আমি ওদের দুজনকে রোজই মানে প্রত্যেক উইকে এই দিনে আমি ক্যারাটে ক্লাসে নিয়ে যাই। তো সেটা কনফার্ম করার জন্য ওর বান্ধবীর মা যে আছে সে নিনাকে কল করে, আর সেই মুহূর্তে নিনা কলটা পিক আপ করে, আর হ্যাঁ কথা হয় ওদের মধ্যে। তো ও সিসিলিয়াকে নিয়ে চলে যায়, আবার সিসিলিয়া যাওয়ার টাইমে মুখ ভেঙায়, যেটা মিলির খুবই অড লাগে। তো মিলি আবার ডাবল চেকের জন্য নিনাকে ফোন করে বলে যে আমি কিন্তু নিতে এসেছিলাম, বাট তোমার মেয়ে বললো, আর তোমার বান্ধবীও মানে তোমার মেয়ের বান্ধবীর মাও তোমাকে ফোন করলো, তোমাদের মধ্যে কি কথা হলো জানি না, সিসিলিয়া ওদের সাথে গেছে। তো নিনা বলছে তুমি কি পাগল, আমি তোমায় একবারও বলিনি আমার মেয়েকে নিতে যেতে, তুমি নিজে থেকেই চলে গেছো, মাথা ব্যথা খারাপ আছে। তখন মিলির মাথায় আসে যে এগুলো কেন এরম হচ্ছে বা কিসের জন্য, নিনাই বা কেন এরম থেকে থেকে মুডি শেডি বড়লোক বলে কি যা খুশি। যাই হোক, ওর এখন কাজটা খুবই দরকার, প্রেজেন্ট রেকর্ড যেহেতু ওর রয়েছে, আর আগে আমরা যে প্রেজেন্ট রেকর্ডে ওর যে ঝলকটা শুনেছি সেটার যে কী ক্রাইম এটা এখানে আমরা ডিটেলসে জানতে পারবো এই স্টোরিতে। তো একদিন এবার ও কী করে, ওই অ্যাটিকে ওর কাছে খুব গরম মনে হয়, অবশ্যই স্টাফড রুম, ওইটুকুনি রুম, জিনিসপত্রে ঠাসা, ও নিচে নেমে আসে আর লিভিং রুমে টিভি দেখবে বলে ঠিক করে মিলি। তো সেই সময় অ্যান্ড্রু যে আছে মানে নিনার বর, সেও জল নিতে আসে, এবং মিলিকে দেখে সেও টিভি দেখতে বসে যায়, এবং সেটা হাতে নাতে ধরে ফেলে নিনা, এবং নিনা খুব পরিমাণে ফুঁসতে আরম্ভ করে, জেলাস হয়ে যায়, এবং সেটা মিলির মনে হয় যে
একটু বেশি লিমিট ক্রস হয়ে গেছে, আমি কিছু করিনি বাট উনি এরমভাবে দেখছে। তারপরে একদিন হয় যে সিসিলিয়া আর অ্যান্ড্রু দুজনেই খেতে বসেছে, আর মিলি খাবার দেয়, বাট খাবারটা সিসিলিয়ার একদম পছন্দ হয় না। তখন অ্যান্ড্রু ওকে বলে যে চিন্তা করতে হবে না, আমি দেখাচ্ছি সিসিলিয়ার কি পছন্দ, চিকেন নাগেটস, সেটাকে কিভাবে করতে হয় না করতে হয় আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। তো স্বাভাবিক অ্যান্ড্রু যে আছে না, সে নিনার তুলনায় অনেক ইয়াং আর হেভি সুন্দর দেখতে, হ্যান্ডসাম, রিচ। তো নিনা বলছি, মিলির মনে স্বাভাবিক প্রশ্ন আসে যে অ্যান্ড্রু এইরম টাইপের একটা মহিলাকে কেন বিয়ে করতে গেল, খেয়ে পরে কাজ নেই, এরম রুডি মেজাজি। তো নিনার কোনো কাজ নেই, নিনা সারাদিন বাড়ি বসে হুকুম করে, বাট ও এই সব স্টুডেন্টের মায়েদের নিয়ে বা পাশের সমস্ত রিচ লেডিদের নিয়ে মাঝে মধ্যে মিটিং হেল্ড করে ওর ইয়ার্ডে। সেখানেরই কানাফুসোতে মিলি শুনতে পায় যে নিনা নাকি 8 মাস আগে সাইকিয়াট্রিক ওয়ার্ডে ছিল, মানে মেন্টাল অ্যাসাইলামে ছিল। তো এটা শুনে মানে মিলি দুয়ে দুয়ে চার করে যে এই জন্যেই নিনার ব্যবহারটা এরম টাইপের, হয়তো ওর মাথায় কোনো প্রবলেম আছে। আর এটাও জানতে পারে যে নিনা নাকি তাদের ছোট বাচ্চা যে মেয়েটা সিসিলিয়া, তাকে নাকি একবার ডোবাতেও চেয়েছিল, তো এতটাই সিরিয়াস কন্ডিশন। তো যাই হোক, ওর মনে না অ্যান্ড্রুর প্রতি দয়া মায়া জন্মায় যে এরম একটা ইয়াং ছেলে এত হাঁটে, এরম একটা বউ, পাগল বউ, এরম টাইপের রুড একটা মেয়েকে নিয়ে ফেসে আছে। আর স্বভাবতই নিজের একটা ক্রাশও জন্মায়, এত সুন্দর দেখতে বলে 12 মাস দেখছে আর এত সুন্দর বিহেভিং দেখছে। তো এরকম হতে হতে একদিন কি হয় যে দেখে ও বাড়ি ফিরে যে নিনা এক পাইল জামা কাপড় নিয়ে ট্র্যাশ ব্যাগে বলছে যে এই জামাগুলো আমার হয় না, এগুলো তুমি ডাস্টবিনে ফেলে দিও। তারপর আবার নিজে থেকেই বলে উঠছে যে তোমার সাইজ কত, তুমি নিয়ে নিতে পারো, মিলিকে বলছে নিনা। তো মিলি সেগুলো নিয়ে নেয় এবং এরকম সব ঠিকঠাক হয়। এবার কথার থ্রু, এইরকমই একটা কিটি পার্টি কথার থ্রু নিনা বলছি মিলি শুনতে পায় যে নিনা আর অ্যান্ড্রু বাচ্চার জন্য ট্রাই করছে, ওরা দুজনে বাচ্চা নিতে চায়। আর এই যে সিসিলিয়া নিনার একার সন্তান, আগের পক্ষে অ্যান্ড্রুর সন্তান নয়, অ্যান্ড্রু মেবি অ্যাডপ্ট করেছে এরম কিছু। তো যাই হোক, এটা শুনে তো মিলির মনে আরও অ্যান্ড্রুর প্রতি জায়গা বড় হয় যে এত ভালো লোক এরম পাওয়া যায় নাকি আজকের ডেটে। যাই হোক, এইরকম হতে থাকে। এবার এরকম হওয়ার পর কি হয় যে একদিন নিনা আর অ্যান্ড্রু একটা গাইনোকোলজিস্টের কাছে যায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এবং সেখান থেকে যখন ফেরে তারা জানায়, মানে কোনোভাবে ওদের অ্যাটিটিউড দেখেই মিলি বুঝতে পারে যে এরা কোনোদিনই কনসিভ করতে পারবে না। সেটা দেখে অ্যান্ড্রু খুবই বিধ্বস্ত হয়ে পড়ে, ও খুবই কষ্ট পায়, এবং সেখানে মানে মিলি নিজেকে কন্ট্রোল করতে পারে না, ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, ওর সাথে কথা বলে, ওর সাথে ভালো থাকার চেষ্টা করে। এবং সেদিন রাতেই ও অ্যাটিক থেকে শুনতে পায় যে ওদের দুজনের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, এবং নীরা খুব চেল্লাচ্ছে আমার ফল্ট, আমি তোমায় বাচ্চা দিতে পারবো না, তোমার উচিত ছিল ইয়াং কাউকে বিয়ে করা, এই বাগেরা বাগেরা, এই নিয়ে ঝামেলা হতে হতে হঠাৎ একটা ক্র্যাশ হয়। আর মিলি দৌড়ে এসে দেখে যে নিনার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। এবার ও ভাবে যে এ যা পাগল মহিলা, নিজের বরকে না মেরেই ফেলেছে বলে ও জোর দেখিয়ে নিনাকে বলে আমি দেখতে চাই অ্যান্ড্রু কোথায় আছে। তখন নিনা বলে মানেটা কি, তুমি তোমার মালিকের উপর গিয়ে কথা বলছো, তুমি কি ভাবছো আমি আমার বরকে মেরে ফেলবো? আমার বর বাথরুমে গেছে হাত ধুতে, আর এটা আমার হাতের রক্ত। তো এরকম হতে থাকে। তো একদিন অ্যান্ড্রু নিজে থেকে এসে মিলির সাথে কথা বলে যে আমি বুঝতে পারছি আমাদের দুজনের বিয়েটা অনেক দিন ধরেই এরকম অবস্থা, কিন্তু আমি কিছু করতে চাই আমরা দুজনে যাতে হ্যাপিলি লাইফ লিড করি। তখন মিলি বলে যে এখানে কিছু আমি করতে পারি তোমাদেরকে হেল্প। তখন অ্যান্ড্রু বলে হ্যাঁ, একটা শো আছে, ব্রডওয়ে শো বলে, বাইরের দেশে হয়, সেই শোটা খুব এক্সপেন্সিভ, তার দুটো টিকিট যদি তুমি কোনোভাবে কালেক্ট করতে পারো, টাকা আমি দিয়ে দেবো, জাস্ট তুমি শিডিউলটা ঠিক করে দিও, তাহলে আমরা দুজনে গিয়ে দেখে আসবো, নিনার ভালো লাগবে। আর মিলি নিনাকে জিজ্ঞেস করেই সব কিছু ঠিক করে, বাট নিনা তারপরেও বলে যে আমি তোমার ওই ডেটে বলিনি, তারপরের ডেটে বলেছি, আমার মেয়েকে ক্যাম্প ফায়ারে নিয়ে যেতে হবে, সামার ক্যাম্পে নিয়ে যেতে হবে। তো এইসব শুনে খুবই খারাপ লাগে। ইভেন নিনা ওকে এরমভাবে থ্রেটনিংও দেয় যে যদি আমার এই টিকিটের টাকাটা ওয়েস্ট যায়, তোমার মাইনে থেকে কাটবো। আর বোধহয় ওর 3টে মাইনে মিলিয়েও এই টিকিটের টাকাও পোষাবে না। বাট অ্যান্ড্রু পরের দিন এসে বলে যে টিকিটটা রিফান্ড হয়ে গেছে। ইভেন ও ওই মুহূর্তে এসে নিনাকে শান্তও করে, এতে কি মিলির ভালো লাগাটা আরও বেশি বাড়ে। এবং পরে আবার অ্যান্ড্রু যখন নিনা থাকে না বলে যে টিকিটগুলো রিফান্ড হয়নি, কিছু করার নেই, এক কাজ করছি টিকিটগুলো তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি তোমার কোনো বয়ফ্রেন্ড বা বন্ধুর সাথে গিয়ে শোটা দেখে আসতে পারো। তখন মিলি স্বভাবতই, ও জানে ও প্রিজনে ছিল, ওর কেউ নেই চেনা জানা, ও বলে যে না আমি যাব না, আমার দরকার নেই, আমার সাথে কেউ নেই। তখন অ্যান্ড্রু বলে যে ঠিক আছে আমি তোমার সাথে যাব। এবার এর মাঝে না এনজো ওকে অনেকবার ওয়ার্নিং দিয়েছে ওই গ্রোসারিজ আনতে টানতে হেল্প করার টাইম, যে এটা ভালো জায়গা না, তুমি চলে যাও। ইভেন ও একটু এনজোকে সিডিউস করার চেষ্টা করেছিল যেহেতু এতদিন একা ছিল, বাট এনজোকে মুখের উপর রিজেক্ট করেছিল। যাই হোক, তো
তো ওরা দুজনে অ্যান্ড্রু আর মিলি দুজনে মিলে ওই শোটা দেখতে যায়। অ্যান্ড মিলি ওই নিনার দেওয়া ড্রেসের মধ্যে যে কোনো একটা পরে যায় এবং সেখানে গিয়ে দুজনে মিলে শো এনজয় করে, রেস্টুরেন্টে খাবার খায়। আর যেহেতু দুজনে খুবই নেশাগ্রস্ত হয়ে গেছিলো, দুজনে ইন্টিমেট হয়ে যায় এবং দুজনে ঠিক করে পরের দিন সকালে যে এই জিনিসটাকে আমরা নিজেদের মধ্যেই রাখবো যাতে নিনা না জানতে পারে। অবভিয়াসলি মিলি জানে যে আমার মতো হাউসমেটকে, যার প্রেজেন্ট রেকর্ড আছে, অ্যান্ড্রুর মতো ছেলে ভালোবাসবে না, জানলে গুটিয়ে যাবে। তো যাই হোক, ফেরার পরে ওরা সেদিন সকাল সকাল ফিরে আসে এবং নিনা দুপুর করে ফিরে আসে এবং এসে মিলিকে বলে যে আমি রাত্রির এরকম টাইমে ফোন করেছিলাম 11টা নাগাদ, তোমরা কেউ ফোন ধরনি, না তুমি না আমার হাজব্যান্ড। তখন মিলি তো গলা শুকায়, বাট মিলি ওকে বলে যে না আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তোমার হাজব্যান্ড কী করেছে আমি জানি না বলে ও খাবার দাবার যখন সার্ভ করে হঠাৎ নিনা বলে ওঠে খাবারটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি ভাবছি তোমাদের জেলে কি এইসব খাবার দিত জেল কয়েদিদের। তখন মিলি বুঝতে পারে যে নিনা সবটাই জানে, ইচ্ছে করে ও বুঝতে পেরে গেছে যে আমি ওর হাজব্যান্ডের সাথে রাত কাটিয়েছি, তাই ইচ্ছে করে ওর হাজব্যান্ডকে ইনডাইরেক্টলি জানিয়ে দিল যে আমি একটা জেল কয়েদি। তো এটা শোনার পর মিলির খুব খারাপ লাগে আর মিলি নিজের রুমে গিয়ে অ্যাটিকের ডোরটা লক করে। এবার এই দরজাটা যখন ও খোলে না মাঝে মধ্যে আটকে যায়, বাট 2-3 বার ঘোরানোর পরে দরজাটা খুলে যায়। তো যাই হোক, এরম যখন হয় জিনিসটা আরও বাজে পর্যায়ে যায়। একদিন দেখে যে নিনা যে ড্রেসগুলো মিলিকে দিয়েছিল সেই ড্রেসগুলো নিয়ে নিনা আবার মিলিকে অ্যাকিউজ করছে যে তুমি আমার ওয়ার্ড্রোব থেকে ড্রেস চুরি করেছো। তখন মিলি খুব পরিমাণে রেগে গিয়ে প্যানিক করে, বাট গলার আওয়াজ না চড়িয়েই বলে যে তুমি আমাকে দিয়েছো, কেন আমাকে মিথ্যে মিথ্যে অ্যাকিউজ করছো। তখন নিনা বলে যে না আমি তোমাকে জেলে দেবো। তখন মিলি বুঝতে পারে যে আমি যেহেতু হাজব্যান্ডের সাথে করেছি, আমি প্যারলে আছি, স্বাভাবিক এইরকম কিছু করলে ভায়োলেশন হবে, আমি আবার জেলে যাব। আর নিনা ঠিক এটাই প্ল্যান করছে। তখন অ্যান্ড্রু আসে, আর অ্যান্ড্রু এসে আর ওদের দুজনের মধ্যে ইন্টিমেসির পরে না ফিলিংস ডেভেলপ হয়ে গেছিলো। তো সেই কারণে অ্যান্ড্রু এসে বলে যে তুমি নিনার দায়ী, আমি আমার ভালো মতো মনে আছে তুমি নিজেই জামা কাপড়গুলো বের করেছিলে, আর তুমি মিথ্যে মিথ্যে একে ব্লেম করছো মিলিকে। এবং তার মধ্যে অ্যান্ড্রু বলে যে আমি আর তোমার সাথে থাকতে পারবো না, অনেকভাবে চেষ্টা করলাম, বাট দিন যত যাচ্ছে তুমি নিষ্ঠুর হয়ে যাচ্ছে, তোমার বিহেভিং সহ্য করা যাচ্ছে না, আমি ডিভোর্স চাই। প্রথমে তো নিনা প্রচুর পরিমাণে কনভিন্স করার চেষ্টা করে, অ্যান্ডি বলে, ডার্লিং বলে, বাট অ্যান্ড্রু নিজের ডিসিশনে স্টিক থাকে এবং বলে দেয় যা এখানে কিছু করার নেই, তুমি এখান থেকে চলে যাও। এবং এটা শোনার পর মিলি যে আছে সেও বলে তুমি কি চাও আমিও চলে যাই। তো অ্যান্ড্রু বলে না আমি চাই তুমি এখানে থাকো। তারপর নিনা নিজের ব্যাগ প্যাক করে ওখান থেকে চলে যায়। আর ইভেন সিসিলিয়া যে ছিল সে সামার ক্যাম্পেই ছিল, তো প্রবলেম ছিল না। এবং তাদের মধ্যে দুজনের মধ্যে অ্যান্ড্রু আর মিলির মধ্যে আবার ইন্টিমেসি বাড়ে, দুজনে ভালোভাবে থাকে। ইভেন অ্যান্ডি বলে যে আমি জানি তুমি প্রিজনে ছিলে, এক্স কনভিক্ট, বাট সেই ক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটাকে চান্স দেওয়া উচিত, আমরা দুজনে নতুনভাবে শুরু করি, তোমার আর নিনার কথা মতো বেগার খাটতে হবে না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কোনো ব্যাপার না। তো এরকম হলো। এবার এটা হওয়ার পর মিলি খুবই হ্যাপি। এবার মিলি একদিন ঠিক করলো যে আমরা যখন দুজনে নতুনভাবে শুরু করছি তাহলে আমার উচিত অ্যাটিক থেকে আমার জিনিসপত্র নিয়ে এখানে চলে আসা। এবার ও সারাদিন কি করবে, বোর হচ্ছিল, ও অ্যান্ড্রুর ওয়ার্ড্রোব থেকে কিছু বুক শেলফ থেকে বই নিয়ে বই পড়ছিল উপরে অ্যাটিকে গিয়ে। এবার অ্যান্ড্রু ফিরে আসে এবং অ্যান্ড্রু ফিরে এসে দেখে যে মিলি ব্যাগ প্যাকিং করছে। তখন অ্যান্ড্রু দেখে বলে তুমি কি কোথাও যাচ্ছ? তখন মিলি বলেন না আসলে আমি ভাবছিলাম আমার সমস্ত জিনিসপত্র নিয়ে এই পায়রার খোপ থেকে বেরিয়ে যদি গেস্ট বেডরুম বা মাস্টার বেডরুমে থাকি, আমরা তো জিনিসটাকে সিরিয়াসলি ভাবছি। তখন অ্যান্ড্রু বলে হ্যাঁ অবশ্যই, আমি নিজেই তোমায় বলতাম, কিন্তু ভালো করেছো। তারপর ওর চোখটা যায় বইয়ের দিকে, বলে তুমি কি বই পড়ছিলে? তখন মিলি বলে হ্যাঁ আমি বোর হচ্ছিলাম তাই পড়ছি। হ্যাঁ খুব ভালো, বলে দুজনে মিলে বোরনেস কাটানোর জন্য যেটা ভাবছো সেটাই করে। বাট প্রবলেম হয় মাঝরাতে যখন মিলি চোখ খোলে তখন দেখে অ্যান্ড্রু পাশে নেই, আর ওর খুব জোরে বাথরুম পায়। ও যখন উঠে দরজাটা খোলে তখন দেখে দরজাটা আটকাচ্ছে। স্বভাবতই ও জানে হালকা আটকায় আবার ঘোরালে খুলে যাবে, বাট যখন ও ঘোরায় তখন দরজাটা খোলে না। তো অবভিয়াসলি দরজাটা বাইরে থেকে লক। এখানে খুলছে আসল জিনিস। একবার আমরা নিনার পিওভি দেখতে পাচ্ছি। নিনা অনেক বছর আগে অ্যাজ এ সিঙ্গেল মাদার একটা কোম্পানিতে কাজ করতো। তার বসেরও বস হচ্ছে অ্যান্ড্রু। আর ওর যে আসল বস ছিল নিনা, সে নিনাকে প্রচুর বাজে পরিমাণে ট্রিট করতো। তো অ্যান্ড্রুর সেটা সিম্প্যাথেটিক্যালি দেখে ও নিনাকে হেল্প করতে চায়। ইভেন নিনার যে মেয়ে আছে সেইটা সমেত নিনাকে বিয়ে করার পর সব ঠিকই যাচ্ছিল, বাট নিনা এতটাই ব্যস্ত হয়ে গেছিলো ওর বেবিকে নিয়ে, ওর বেবি বড় হচ্ছিলো, তখন সিসিলিয়া সবে সদ্যজাত। তো সেই জন্য
নিনার কিছু ব্লন্ডে হেয়ারের রুটস দেখা যায়। তো সেটা নিয়ে অ্যান্ড্রু ওকে একদিন বলে যে তুমি জিম যাচ্ছ সব ঠিক আছে, বাট তোমার এই চুলটা তুমি হেয়ার ড্রেসারের কাছে যাওনি? তখন নিনা বলে হ্যাঁ আমার আসলে মানে গিয়ে ওঠা হয়নি, আমি যাব, আমি খুব শীঘ্রই শিডিউল করবো, বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলো। তখন অ্যান্ড্রু বলে আচ্ছা আচ্ছা ভালো, তা আমার না কিছু পেপারস উপরে অ্যাটিকে আছে, তুমি যদি একটু হেল্প করো পেপারসগুলো নামিয়ে আনবে। এবার এইটুকুনি তো নিনা করতেই পারে, যে ছেলেটা ওর থেকে ইয়াং হয়ে ওকে একটা বাচ্চা সমেত বিয়ে করেছে, এত ভালো লাইফ দিয়েছে। তো উপরে অ্যাটিকে যায়, যখন অ্যাটিকের আলো জ্বালায় দেখে যে এখানটা মানে স্টোর রুম না, একটা রুম, মিনি ফ্রিজ আছে, ফ্রিজে 3টে ছোট জলের বোতল আছে, সব রয়েছে, আর কোনো কাগজ নেই। কিন্তু নিনা ভেতর দিকে ঢুকে যখন খোঁজার চেষ্টা করে দরজাটা বন্ধ হয়ে যায়। এবার নিনা ভাবে যে হাওয়ায় বন্ধ হয়ে গেছে বা অ্যান্ড্রু খেয়াল করেন, বাট পরে দেখা যায় যে অ্যান্ড্রু নিজেই এই দরজাটা বন্ধ করেছে এবং করে বলছে যে তোমাকে পানিশমেন্ট হিসাবে পেতে হবে, তুমি তোমার ঠিক মতো চুলের যত্ন নাওনি, তো তুমি এখানে থাকো বলে ওকে 1-2 দিন মতো রেখে দেয়। আর ওকে বলে মিনি ফ্রিজে জল আছে ওটা খেতে। বাট জল যখন শেষের পথে, নিনা খুব ভয় পায়। নিনা ওকে বলে দরজাটা খোলো, আমি আর ভুল করবো না, আমি আমার হেয়ার ড্রেসারের কাছে যাব। মানে ও ভাবতে পারে না যে লোকটা এত ভালোবাসছে সে একটা সামান্য কারণে এরকম সাইকটিক বিহেভিং করছে। তো যাই হোক, তখন পানিশমেন্ট হিসাবে অ্যান্ড্রু ওকে বলে যে তুমি তোমার চুলের গোড়া থেকে 100টা চুল ছিঁড়ে আমাকে দেবে, আর এমনভাবে ছিঁড়বে ওই যে সাদা অংশ ছিঁড়লে বোঝা যায় গোড়ায় লেগে থাকে ওটা যেন থাকে। প্রথমে তো নিনা বিশ্বাস করে না, বাট ওর ওই সদ্যজাত বাচ্চাটার ভয়ে আমি ওকে দেখতে পাবো না, আমি এই রুমেই সাফোকেট হয়ে মারা যাবো, সেই ভয়ে ও দেয়। ওখানে ওকে বলেও দেয় যে ওখানে একটা এনভেলপ আছে, ওই এনভেলপে আমাকে 100টা চুল ভরে দেবে। এবং পরে অ্যান্ড্রু এসে সেটাকে গোনেও, এবং গুনে বলে একটা চুলে ওই সাদা অংশটা লেগে নেই, ওই জন্য ওকে আবার প্রথম থেকে শুরু করে 100টা চুল ছিঁড়তে হবে। তো বুঝতেই পারছো অ্যান্ড্রু কেরম টাইপের মনস্টার, ও দুনিয়াকে দেখায় এরম, বাট ও রিয়েলে এরম নয়। তো এটা নিনা করে, এবং যখন নিনা বাইরে বেরোয় ও সাফোকেট হয়ে জল না খেতে পেয়ে, খাবার না খেতে পেয়ে কিছুটা ব্যালেন্স হারিয়ে ফেলে, ও অসুস্থ হয়ে পড়ে। তখন অ্যান্ড্রু ওকে ঘুম পাড়িয়ে দেয়। আর যখন ওর ঘুম চোখ খোলে আধো আধো চোখে, তখনও চোখ খুলতে পারছে না, কারণ ওই অ্যাটিকের মধ্যেও 3-4 দিন ছিল জল ছাড়া খাবার ছাড়া। তো যখন ও চোখ খোলে হালকা হালকা ওর কানে আসে যে বাথরুমে জল পড়ছে খুব জোরে জোরে, এবং ও দেখে ওর ফোনে অনবরত মেসেজ আসছে, সেখানে অ্যান্ড্রু লিখেছে যেন অ্যান্ড্রু ওকে দেখেই নি অনেকদিন। নিনা তুমি ঠিক আছো? নিনা সিসিলিয়ার কি খবর? নিনা তুমি কেন আমায় উত্তর দিচ্ছ না? নিনা আমি প্যানিক করছি, এরম টাইপের। এবার ও যখন সব কিছু ধরে পা ফেলে বাথরুমে যায়, ওর দেখে প্রাণ একবারে মুখে চলে আসে। ওর ওই বাচ্চাটা সিসিলিয়া, তাকে বাথটাবে শোয়ানো আছে, আর তার এতটা অবধি জল চলে এসছে। আর এটা দেখা মাত্র যখন ও বাচ্চাটাকে তুলতে যাবে, তখন পুলিশরা এসে নিনাকে ধরে, আর ধরে বলে আপনি আপনার মেয়েকে ডুবিয়ে মারছিলেন, আমরা হাজব্যান্ডের থেকে কল পেয়েছি যে আপনি ডিলিউশনাল, আপনার স্কিজোফেনিয়া সামথিং এরম রোগ রয়েছে, এবং ওকে এরপর 8 মাস মেন্টাল অ্যাসাইলামে দেওয়া হয়। কিন্তু যখন ও অ্যাটিকে ছিল, অ্যান্ড্রু বলেছিল যে বাচ্চাটাকে অ্যান্ড্রুর মায়ের কাছে দিয়েছে দেখাশোনার জন্য। অ্যান্ড্রুর মা ক্যাথলিন উইনচেস্টার, সেও একজন খুব একটা ভালো মহিলা নয়, বাট এটাও ভাবতে পারিনি। কিন্তু জিনিসটা এমনভাবে দেখাচ্ছে না যে অ্যান্ড্রু হসপিটালে এসেও মাফিন দিচ্ছে, বউয়ের কেয়ার করছে, নিনা এটা বিশ্বাস করে ফেলে যে হ্যাঁ আমার মাথায় কোনোভাবে ইমব্যালেন্স হয়েছে, আমি ডিলিউশনাল হয়ে গেছি। তো যখন ও ফিরে আসে 8 মাস পরে, তখন সিসিলিয়া ওকে চেনে, ভালোবাসে, সবই ঠিক হয়, এবং ওর শাশুড়ি মাও আসে, এবং শাশুড়ি মা ওকে একদিন বলে যে উপরে বেডরুমে লাইট অন ছিল। তখন তারপর নাকি অ্যান্ড্রু ওকে কী বলবো থেরাপিতেও নিয়ে যায়, থেরাপি সেশনেও টাকাও অ্যান্ড্রু দেয়। সেই থেরাপির ডক্টরও নাকি অ্যাটিকে গিয়ে দেখে এসছে ওখানে কোনো রুম নেই, ওখানে সব ফাইল পেপার সেই সবই রয়েছে। তো নিনার এটা মনের ভুল। তো নিনাকে ডক্টর সাজেস্ট করে যে তুমি একবার গিয়ে নিজে অ্যাটিকটাকে দেখো, তোমার ভয়টা কাটাও, তাহলে তোমার এই জিনিসটা কেটে যাবে। তো নিনাও সেটা ঠিক করে, ওর বরের হাত ধরে বরকে বিশ্বাস করে ও আবার ওঠে। বাট গিয়ে দেখে সেম রুম, আর ওর বর ওকে এবারও বন্ধ করে দেয়। জাস্ট প্রবলেম হচ্ছে দুটো আলো জ্বলছে, বিশাল পাওয়ারের বাল্ব, যেটাও তাকাতে পারবে না, যদি ওই দুটো নেবায় অন্ধকার, কারণ ও যেহেতু বেডরুমে আলোটা চালিয়ে রেখেছিল, এটা ওর পানিশমেন্ট। তো বুঝতেই পারছো এটা কিরম একটা মনস্টার। তো নিনা এই জিনিসটা থেকে পালাবে বলেই ওদের যে লনে এনজো কাজ করতো তার সাথে এই প্ল্যানটা বানিয়েছিল। বাট এনজো এটা চাইনি কোনোদিনও, কারণ এনজোর নিজের বোন, ওর গায়ে যে ট্যাটুতে হাতে বাইসেপে যে অ্যান্টোনিয়া লেখা, তার বোনকেও তার বর এইভাবেই মারতো, মেরে মারা গেছিলো। আর এনজো কিছু করেছে যার জন্যই ও এখানে চলে এসছে। তো এনজো চায় না কোনো মেয়ের ক্ষতি হোক, ইভেন নিনার হোক বা মিলির হোক। বাট নিনা জানে যে আমি রিপ্লেসমেন্ট না দিলে এখান থেকে বেরোতে পারবো না। ইভেন ও যদি বেরোতে চায় তাহলে ওর বর সিসিলিয়ার কোনো ক্ষতি করে দেবে। আর দুনিয়ার সামনে তো ও এটা প্রিটেন্ড করিয়েইছে যে ওর বউ পুরোপুরি পাগল। তো এইরকম হওয়ার পর বুঝতেই পারছো এখানে মিলিকে পুরোপুরি ফ্রেম করা হয়েছে আগের বারের মতো। তো আমি
মানে আমি পরে বলছি আমার কনক্লুশনগুলো, স্টোরিটা আমি ফলো করি। এদিকে আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি মিলি বুঝতে পেরে গেছে অ্যান্ড্রু কী করছে। তো অ্যান্ড্রু ওকে বলে যে তুমি বইগুলো পড়ে ঠিক জায়গায় রাখোনি, আমি ভাবলাম তুমি হাউসমেট পারবে। যাই হোক, তোমার পানিশমেন্ট হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ঘরের মধ্যে 2-3টে ভারী ভারী বই আছে, 3টে। ওই 3টে বই তোমাকে তোমার পেটের উপর রাখতে হবে, রেখে 3 ঘন্টা একভাবে থাকতে হবে। আর অ্যান্ড্রু এটা বলে, তখন নিনা বলছি মিলি ওটাকে ট্রিক করতে যায়, বাট অ্যান্ড্রু ফোনে ক্যামেরা রয়েছে, তার থ্রু দেখতে পায় নিনা কী করছে না করছে। তো স্বভাবতই মিলিকে এটা করতে হয় ফ্রি হওয়ার জন্য। এবং যখন এটা হয়ে যায় তখন অ্যান্ড্রু ফিরে আসে, এসে বলে যে তুমি 3 ঘন্টা পূরণ হওয়ার 1 মিনিট আগে রেখেছো, তোমাকে আবার করতে হবে। তো মিলিও বাধ্য হয়ে করে, বাট মিলি মনে মনে ঠিক করে আমি এই পাগল ছাগলটাকে ছাড়াবই। তো 3 ঘন্টা 10 মিনিট কেটে যাওয়ার পর যখন অ্যান্ড্রু আসে তখন মিলি ছাড়ে, এবং অ্যান্ড্রু দরজাটা খুলে ঠিক নিনার মতনই ওকে জল দেয়, খাবার দেয়। বাট সেই মুহূর্তে মিলি ওর মুখে পেপার স্প্রে করে ওকে লক করে বাইরে বেরিয়ে আসে। তো এই যে পেপার স্প্রেটা, এটা নিনাই মিলির জন্য রেখেছিল, কারণ মিলির প্রিজন রেকর্ড থেকে নিনা জানতে পেরেছিল যে নিনার ব্যাক রেকর্ড খুব একটা ভালো না, মানে ও খুব বেশি অ্যাগ্রেসিভ টাইপের একটা মেয়ে। ও যে আগের জায়গায় চাকরি হারিয়েছে তার কারণ হচ্ছে ওর এক্স এমপ্লয় ওকে হ্যারাস করতে বলে তার নাক ফাটিয়ে দিয়েছিল। আর যে মার্ডারটা, তখন ও 16 বছরের বয়স ছিল, ওর বান্ধবীর উপর একজন ফোর্স করছিল, ওরা দুজনে একটা পার্টিতে গেছিলো, তাকে পেপার ওয়েট দিয়ে মাথা থেতলে দিয়েছিল। তো নিনার মাথায় এসেছিলো যে আমার মেয়ে আছে বলে আমাকে অ্যান্ড্রু ব্ল্যাকমেল করে, বাট মিলির কোনো পিছু টান নেই। আর মিলি যেদিন জানতে পারবে অ্যান্ড্রু এরা, মিলি ঠিক ওকে সাহায্য করে দেবে, আর পারলে মিলি ওকে খুনও করে দেবে, যেটা করার ক্ষমতা কোনোদিনও আমার মধ্যে ছিল না। তো মিলি এটা হওয়ার পর মিলি পুরোপুরি অ্যান্ড্রুকে নিজের মেডিসিনের স্বাদ দেয়, ওকেও সেমভাবে বলে যে আমি এক্ষুনি দরজাটা খুলে দেবো, বাট তোমার পানিশমেন্ট দরকার, তুমি আমার সাথে এরকম করেছো, যে বইগুলো তুমি আমাকে বললে আমার উপরে রাখতে, তো তুমি সেই বইগুলো তোমার উপরে রাখো, শুধু তফাৎটাই পেটের উপর না, তোমার জেনিটাইলসের উপরে রাখো, আর 5 ঘন্টা রাখবে। তো অ্যান্ড্রু সেটাই করে, প্রথমে তো ছাড়তে বলে। এবার এখানে একটা টুইস্ট রয়েছে, অ্যান্ড্রু এখানে 3টে জলের বোতল রেখেছিল, যেটা মিলি খেয়ে ফেলেছে, তো সেই ক্ষেত্রে অ্যান্ড্রুর কাছে জল নেই। বাট এখানে এই মুহূর্তে মিলিও বুঝতে পারছে না ও কী করবে না করবে, ওর প্রেজেন্ট রেকর্ড আছে। বাট এর মধ্যে 5-6 দিন হয়ে যায়। এবার এই যে এনজো আছে, এনজো খুবই ডেসপারেট হয় মিলিকে বাঁচাতে। ও নিনাকে ভালোবেসেও ফেলেছিল, নিনাকে এটা নিয়ে বলেও যে আমাদের উচিত না নিজেকে বাঁচানোর জন্য আরেকজনকে ফ্রেম করা। তখন নিনা বাধ্য হয়ে এনজোর কাছে নিজের মেয়েকে দিয়ে ও আসে চেক করতে যে সব কিছু ঠিক আছে কিনা। ও যখন রুমে যায়, মানে বাড়িতে আসে, অ্যাটিকে যায়, ওর মন বলে ওঠে যে ওর ভেতরে মিলি রয়েছে। কিন্তু যখন ও অ্যাটিকটা খোলে ও হাঁ হয়ে যায়, দেখে যে ওর ভেতরে অ্যান্ড্রু রয়েছে, অ্যান্ড্রু মুড়ে পড়ে আছে, আর ওর 4-5টা দাঁত নেই। তো সেই ক্ষেত্রে পিছনেই দেখে যে মিলি দাঁড়িয়ে আছে, আর মিলি বলে আমি জানি না, 5-6 দিন ওকে এখানেই বন্ধ রেখেছি, আমিও কোথাও পালাতে পারবো না, কারণ আমি প্যারোলে আছি, আমি ওকে প্রাণে মারতে চাইনি, বাট আমার কাছে কোনো অপশন ছিল না। তখন নিনা বলে যে তুমি ওকে মেরেছো, ভালো করেছো, বাট তুমি এখানে এই মুহূর্তে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আমি বলে দেবো পুলিশকে যে ও নিজেকে লক করেছে বা আমি করেছি, কারণ এমনি সবাই জানে আমি পাগল। তো এটাই হয়। ওই যে ফার্স্টের এনকাউন্টারটা দেখলে যেটা হচ্ছে সেটা নিনাকেই করা হচ্ছিল, এবং নিনা সেখানে বলে এই যে দাঁত উপড়ানোটা ফার্স্ট পানিশমেন্ট হিসাবে মিলি ওকে বলেছিল বইগুলো রাখতে, সেকেন্ড পানিশমেন্ট হিসাবে ওকে বলেছিল দাঁতগুলো উপড়াতে। তো যাই হোক, যে ডিটেকটিভ আসে সে এসে তো সন্দেহ করে যে আপনার হাজব্যান্ড উপরে অ্যাটিকে গেল, 6 দিন ধরে আপনি খোঁজ করেনি। তো ও বলে যে হ্যাঁ আমার থেকে ডিভোর্স চেয়েছে, আমি তাই খোঁজ করিনি, কথা বলিনি, আর আমি জানতাম না ও উপরে আছে। তখন ডিটেকটিভ বলে যে এটা একটু কেরাম না, যে আপনার হাজব্যান্ড যে ওই রুমে মারা গেল যে রুমটা বাইরে দিয়ে লক করা যায়। বাট ডিটেকটিভ ওকে বিশ্বাস করলো আর সাপোর্ট করলো একটাই কারণে, এই ডিটেকটিভের মেয়ের সাথেও অ্যান্ড্রুর রিলেশনশিপ ছিল, আর অ্যান্ড্রু তাকেও সেমভাবে অ্যাটিকে বন্ধ রাখতো। তো সেই মেয়েটা পালিয়ে বেঁচেছে, আর নিনা পারেনি। তো বুঝতেই পারছে নিনার কী কন্ডিশন। তো নিনাকে সাপোর্ট করা হয়, কেসটা বন্ধ করে দেওয়া হয় ডিটেকটিভের হেল্পে। তো যেদিন ওদের ফিউনারাল হবে সেই মুহূর্তে ওর নিনার যে শাশুড়ি মা, সে এসে বলে যে আমার একজন ফ্রেন্ড রয়েছে পুলিশ ডিপার্টমেন্টে, সে বলে যে আমার ছেলেকে যখন ডেড অবস্থায় পাওয়া গেছে তার কয়েকটা দাঁত ছিল না। তো সেই দাঁতগুলো মানে তখন নিনা ভাবে যে আমাকে তার মানে জেলে যেতে হবে, আমার শাশুড়ি মা সব ধরে ফেলেছে। বাট সে বলে যে আমি অ্যান্ড্রুকে ছোটোবেলায় পানিশমেন্ট দিয়েছিলাম, হাইজিন বলে একটা বস্তু আছে, ও যখন ব্রাশ করতো না, ওর যখন দুধের দাঁত ছিল, আমিও এইভাবে ওকে বলেছিলাম পায়েল দিয়ে নিচের দাঁত ওপড়াতে, তুমি ভালো কাজ করেছো, ওকে শাস্তি দিই। তো আমরা এ থেকে বুঝতে পারি যে ওর মায়ের জন্যই অ্যান্ড্রু এরকম।
অ্যান্ড্রুর মা ক্যাথলিন অ্যান্ড্রুর সাথে এই বিহেভিংটা করতো বলেই অ্যান্ড্রুর মধ্যে এই জিনিসটা চলে এসছে। আর অ্যান্ড্রুর মধ্যে এই প্রবণতাটা ছিল, নিনাকে যেমন সবাই যখন ভিকটিম করতো তখন অ্যান্ড্রুর মনে হয়েছিল আমি একে বাঁচাবো, একে বেটার জীবন দেবো, বাট ওকে বেটার জীবন দেওয়ার নাম করে ওর উপরে টর্চার করছিল বেটার মানুষ করতে গিয়ে। ঠিক সেমভাবে যখন নিনা মিলিকে অ্যাকিউজ করতো, অ্যান্ড্রুর মনে মিলির প্রতিও সিম্প্যাথি জন্মেছিল। আর সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি, বলে না ফল গাছের থেকে বেশি দূরে পড়ে না, তো এটাই হচ্ছে যে ওর মায়ের ট্রমার থ্রুর জন্যই অ্যান্ড্রু এরকম। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিলি আরেকটা জায়গায় ইন্টারভিউ দিচ্ছে লুসি বলে একজনের কাছে, এবং সেখানে যে লুসি বলে রয়েছে তাকে রেকমেন্ড করেছে নিনা যে তুমি মিলিকে কাজে রাখো, মিলি খুব হেল্পফুল। আর সেখানে আমরা দেখতে পাই যে লুসি নিজের গলার এখানটা লুকোচ্ছে, এখানে ওর কালশিটে পড়ার দাগ আছে। তখন মিলি বুঝতে পারে যে নিনা আমাকে কেন রেকমেন্ড করেছে, নিনা বুঝতে পারছে যে আমি এই মহিলাকে হেল্প করব। আর অন্যদিকে এনজো নিনাকে ভালোবাসলো, এনজো জানে যে এদের দুজনের পক্ষে সম্পর্ক রাখাটা পসিবল না, তো এনজো নিনাকে ছেড়ে দেয়। আর আমরা দেখতে পারি যে মিলির সাথে ওর একটা কানেকশন তৈরি হয়, তো মেবি আমার মনে হয় ওদের দুজনের মধ্যে রিলেশনশিপটা এখান থেকেই শুরু হয়। আর এখান থেকেই ওরা এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সমস্ত মেয়ে বউদের সাহায্য করতে স্টার্ট করে। তো ফার্স্ট বইটা থেকে এই বইটা বিশাল পরিমাণে ডার্ক স্টোরিটা, টুইস্টগুলো। তবে আমি ফ্রেডা ম্যাকফার্ডেনের দুটো বই পড়ে যেটুকুনি বুঝছি, আমি জানি না ওনার সব বই এই স্টাইলে লেখা কিনা, হয়তো দ্য মেড সিরিজটা এইভাবে লেখা, আমি অন্য বই পড়িনি। আর লকডোরটাও অন্যরকম টুইস্ট ছিল, মানে অন্য বই বলতে আমি লকডোর আর এই তিনটে বই ফ্রেডা ম্যাকফার্ডেনও পড়লাম। তো এই সিরিজটাতে আমি ফলো করছি যে যাকে আমরা ইনোসেন্ট ভাবছি না, সেই পরে ভিকটিম বেরোচ্ছে। আর এটা আমি ফার্স্টেই আন্দাজ করে নিয়েছিলাম যে অ্যান্ড্রুই মেন কালপ্রিট হবে, যেটা হলো। তো মেবি উনি এই সিরিজটার মধ্যে স্টোরি আলাদা লিখছেন, পাঞ্চিং লাইন সাসপেন্স আলাদা হলো, প্যাটার্নটা একই থেকে যাচ্ছে। তো ওভারঅল গুড রিড, বইটা খুব ফাস্ট পেস, তোমরা দুদিনের মধ্যে কি একদিনের মধ্যেই শেষ করে দেবে। আগেরটার থেকে এর স্টোরিটা বিশাল ভালো, আমি 4.9 স্টার দেবো। যার কিছুটা মিস করছি কারণ কিছু প্লট হোলস রয়েছে ফার্স্টটার তুলনায় এটা, কারণ এখানে আমার যেন মিলিকে একটু ডাম মনে হয়েছে পড়তে পড়তে, কারণ আমি পরে ভেবে দেখলাম যে ও এই জার্নিটার থ্রু গিয়েই ওই বইটাতে অতটা স্মার্ট হয়েছে, সেটা না আমি বেনিফিট অফ ডাউট দিলাম। বাট কিছু জায়গায় এই যে অ্যান্ড্রু দেখতে পাচ্ছে সিসিটিভিতে মিলি কি করছে না করছে, তাহলে এই সিসিটিভিটা কি আগেও ইনস্টল ছিল নিনার টাইমেও? কারণ এনজো এক দুবার হেল্প করার জন্য ওই ম্যানশনের ভেতরে এসেছিল, ইভেন এনজো কথাও বলেছে। তা সেই হিসাবে দেখতে গেলে তো অ্যান্ড্রু জানার কথা যে এনজো নিনাকে হেল্প করছে। তো এই প্লট হোলটা আমার মাথায় এসছে, হয়তো নিনার চলে যাওয়ার পরও সিসিটিভি লাগিয়েছে আই গেস, বাট এটা হতে পারে না, কারণ স্টোরিটা পড়তে পড়তে যা বুঝলাম যে প্ল্যান মাফিকই হয়েছে। আর অ্যান্ড্রু কোনো সুযোগ পায়নি সিসিটিভি লাগানোর। যে ছেলেটা এত এক কদম এগিয়ে আছে, ও যদি সিসিটিভিতে সবই দেখতে পায়, যখন ওর বউকে নিনাকে পানিশমেন্ট দিচ্ছিল তখনও যদি ও ফলো করে, তাহলে ওর তো ফলো রাখা উচিত যে আমার অন্যদিকে এসে আমার বউ কি কথা বলছে না বলছে। হয়তো কি বলবো, এটা আমার প্লট হোল লাগলো। ওভারঅল বইটা ভালো, তোমরা পড়তে পারো। আর এরকম বইয়ের বাংলা সামারি রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।